দায়িত্ব। আজকে একটা ভয়ঙ্কর বাংলাদেশে একটা অরাজকতা এবং বাংলাদেশে এই মুহূর্তে যে নির্বাচনের জন্য যে একটা বিভাজনের সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর ভিতরে। যেমন একটু বলি যে 15 বছর আগে কিন্তু এই বিভাজনটা ছিল না, তখন ছিল একমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কীভাবে উৎখাত করবে। আজকে সবাই এই যে একটা মাস্টার মাইন্ড হওয়ার চেষ্টা করছে। আজকে সবাই চেষ্টা করছে যে আমি কিভাবে দাদাগিরি দেখাবো। আমি অন্তপক্ষে ব্যক্তিগতভাবে এটা চাই না। ডক্টর ইউনূস স্যারের সঙ্গে তারেক রহমানের বৈঠক শেষে রাজনৈতিক পরবর্তী পরিস্থিতিকে কিভাবে দেখছেন? চমৎকার, এই মুহূর্তে খুবই আলোচিত বিষয় এবং আমি এটাকে সাধুবাদ জানাই। কারণ আর কতকাল এই বাংলাদেশ এইভাবে একটা অস্বাভাবিক, আমার মনে হয় যেন জনগণ খুব অতিষ্ঠ হয়ে গেছে। খুব সংগ্রাম দেখতে দেখতে মানুষের প্রতি আর সহিষ্ণুতা বেড়ে যাচ্ছে। এই সহিষ্ণুতার জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বর্তমান আন্তর্জাতিক মানের এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীর অন্যতম এবং প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে সাক্ষাৎ করেছেন। আমি মনে করি অনেকাংশে সমস্যা সমাধানের পথে হাঁটছে। কারণ যে কেউ একজন দায়িত্ব নিতে হবে, এই দায়িত্বটা হচ্ছে বড় দায়িত্ব। আজকে একটা ভয়ঙ্কর বাংলাদেশে একটা অরাজকতা এবং বাংলাদেশে এই মুহূর্তে যে নির্বাচনের জন্য যে একটা বিভাজনের সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর ভিতরে। যেমন একটু বলি যে 15 বছর আগে কিন্তু এই বিভাজনটা ছিল না, তখন ছিল একমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কীভাবে উৎখাত করবে। আজকে সবাই এই যে একটা মাস্টার মাইন্ড হওয়ার চেষ্টা করছে। আজকে সবাই চেষ্টা করছে যে আমি কিভাবে দাদাগিরি দেখাবো। আমি অন্তপক্ষে ব্যক্তিগতভাবে এটা চাই না। তো সেখানে জনাব তারেক জিয়ার সাথে যেটা সাক্ষাৎ হয়েছে, নির্বাচন এগিয়ে আসছে, নির্বাচন হওয়ার ব্যাপারে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সবসময় বলার চেষ্টা করছে হ্যাঁ একটা ভালো নির্বাচন করার মতো এখনও পরিবেশ সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে ওই যে আমাদের জুডিশিয়ালি, পুলিশ প্রশাসন, আইন বিভাগ যদি এক থাকে, তো সেক্ষেত্রে আমি মনে করি জনাব তারেক জিয়ার সাথে যেটা দেখা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে, আমি মনে করি এটা যথার্থ। বাংলাদেশের মানে ইউটার্ন, একটা বাংলাদেশ যে লাইনে ছিল ইউটার্ন হয়েছে। ইউটার্নটা হচ্ছে সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি করার ব্যাপারে বাংলাদেশ এই মুহূর্তে যারা সংস্কার কমিটির চেয়ারম্যান আছে এবং 6টা সংস্কার কমিটির এবং ঐক্যমতের যে সংস্কার কমিটির জনাব আলী রিয়াজ সাহেব, আমিও কয়েকবার সাক্ষাৎ করেছি। সেক্ষেত্রে আমি মনে করি যে এইটা একটা ভালো পদক্ষেপ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও, এবং এই পদক্ষেপ যদি কাজে লাগানো যায় আগামীর বাংলাদেশ হবে স্বাধীনতা যুদ্ধে যারা 71 সালে শহীদ হয়েছে এবং যারা এই 5ই আগস্টের আগে বিপ্লবের জন্য, দেশ রক্ষার জন্যে, ফ্যাসিস্টকে পালিয়ে যাওয়ার জন্য যারা চরমভাবে শহীদ হয়েছে রাজপথে, তাদের আত্মা শান্তি পাবে। যারা এই মুহূর্তে বাংলাদেশের হসপিটালে আছেন ওই যে আহত অবস্থায়, তারাও একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সহযোগিতা করতে পারবে। তবে একটু এখানে বলে রাখি যে বাংলাদেশ এই মুহূর্তে যেভাবে আগাচ্ছে, আমি মনে করি একটা রাজনৈতিক দলের রাজনৈতিক যারা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা আসবে, আমি মনে করি তাদের কাছে আহ্বান জানাবো যেন এই রাষ্ট্রটাকে যেন সুন্দরভাবে সাজানো যায়। কারণ আপনি পূর্বে দেখেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ 19 দফা, আমি মনে করি এটা একটা যথার্থ। অথবা যদি সবাই মিলে বাংলাদেশকে এমন একটা প্ল্যানিং দেবে যে এই বাংলার জন্য আর বিতর্ক না হয়, ফ্যাসিস্ট জন্ম না হয়, এই বাংলাদেশ যেন কোনোভাবে কাউকে দ্বারা যেন আর স্বাধীনতা বা আমাদের লাল সবুজ যেন দ্বিখণ্ডিত না হয়, এই প্রচেষ্টা যদি চালাতে পারে, আমি মনে করি আগামী নির্বাচনের পরে বাংলাদেশ যে প্রতিষ্ঠা লাভ করবে সেটা পরিপূর্ণ একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে চাই, বিশ্বাস করতেও চাই। বিভিন্ন মাধ্যমের বরাত দিয়ে শোনা যাচ্ছে যে আগামী নির্বাচিত সরকারের পরে ডক্টর ইউনূস স্যার কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পারেন। আপনার কাছে কি কোনো তথ্য আছে? আমি সবসময়ের জন্য একটা মনে করি
আমি একটু এখানে একটু উল্লেখ করতে চাই, আজকে অনেকে বিভাজনের রাজনীতি করে, যেটা আমরা 17 বছর করি নাই। তাহলে বিভাজনের রাজনীতিটা ওইখানে সমাপ্ত করা উচিত, যে আপনার ভিতরে কোয়ালিটি আছে, আপনার ভিতরে বাংলাদেশের ব্যাপারে প্রচুর আপনার একাগ্রচিত্ত আছে, তাহলে আপনার উচিত আপনার মেধা দিয়া এই বাংলাদেশ যদি সঠিক পথে আনা যায়। যেমন আমরা এখানে অনেক প্রদেশ করার চেষ্টা করছিল, তা আমি ওই সময় মনে করতাম যে যদি এক এক প্রদেশের যারা রাজনৈতিক বড় বড় শিক্ষক মনে করে, তাহলে ওইখানে দিলে কে কতটুকু পারে, যে এই লোকগুলাকে এবং এইখানে দারিদ্র লোকগুলাকে কিভাবে তাদের ইয়ে করা, অন্তপক্ষে একটা মানবিক জীবনযাপন থেকে বেরিয়ে তাদের কিভাবে স্বাভাবিক 3 বেলা খাদ্য এবং তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা দেওয়া যায়, তাহলে যদি করা যায় তাহলে আমি মনে করি এটা অনেক ভালো। কিন্তু এইখানে যারা এই মুহূর্তে দায়িত্বে আছেন নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পরবর্তী বা সামনে এটা হবে একটা বাংলাদেশ, যে বাংলাদেশের অন্তপক্ষে ওই যে তুলনা করা যাবে যে আমাদের এইখানে ধরেন যে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের যে মানে রিজার্ভ বা এইগুলোকে কাল্পনিক না করে বাস্তবায়ন করে, কিভাবে রাস্তাঘাট, কৃষক, শ্রমিক, জনতা, গার্মেন্টস, ব্যবসা বাণিজ্য কিভাবে একটা সমতা আনা যায়, এই সমতার ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গড়া যায়, তাহলে আমি মনে করি অনেক বাংলাদেশের আর 54 বছরে হয়তো 55 বছরে আমরা পা দিয়েছি, কিন্তু এটা একটা ওই বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ। চাকরি পড়ার পরে চাকরি পাবে, এটাই তো প্রত্যাশা। আমার বয়স শেষ, আমি রিটায়ার্ড করব, আমি আরামায়েশে থাকব, সেইখানে যদি রাষ্ট্র দায়িত্ব নেয়, এই রাষ্ট্রের দায়িত্বটাই হচ্ছে বড়। রাষ্ট্র যখন সংকুচিত হয়ে যায় তার জনগণও কিন্তু সংকুচিত হয়। রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, বৈষম্যহীন রাষ্ট্র, পড়ার পরে চাকরি পাবে, চাকরির পরে সে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, এই রাষ্ট্র যদি সেইভাবে চলতে পারে, আমি মনে করি একটা সোনার বাংলা করা অত্যন্ত সহজ বলে হবে আমি মনে করি। এই বিভাজন থেকে বেরিয়ে এসে এই রাষ্ট্রকে ওইভাবে তৈরি করা যাবে যেটা জনগণ চায়। জনগণ চায়, কিন্তু আপনার কাছে কোনটা চায়? জনগণ তো কামাই করে, ইনকাম করে, সে চায় ভালো থাকতে। কিভাবে আপনি তার নিত্য নৈমিত্তিক যে দ্রব্যমূল্যর মূল্যটা আপনি নির্ধারিত রাখবেন, তাহলে আপনি ওই জনগণ আপনার সুবিধাটা পেল। এইটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। যুগপৎ আন্দোলনের সঙ্গে বিএনপির সঙ্গে অনেক দল ছিল, আপনারাও ছিলেন, গণ অধিকার পরিষদও ছিল। আমরা ঈদের পরের একটি ঘটনা দেখলাম যে গণ অধিকারের সঙ্গে বিএনপির সঙ্গে মুখোমুখি, অনেকটা মারমুখী অবস্থা। তো গণ অভ্যুত্থান পরের রাজনীতি কেন এরকম হলো? দেখুন, 28 অক্টোবরে আমরা বিএনপির নেতৃত্বে আমরা 42টা দল, জামাত সহ গণ অধিকার বলেন, স্পেসিফিক আমি বললাম না, প্রত্যেকটা দল আমরা এক এক জায়গায় আমরা অবস্থান নিয়েছিলাম। আমরা 12 দল এবং আমাদের ন্যাশনাল লেবার পার্টি বিজয়নগর পানির ট্যাঙ্কির আমাদের অবস্থান ছিল, জামাত ছিল নটরডেম কলেজের ওখানে এবং মেইন বিএনপি ছিল পল্টনে। তো এখানে আমরা স্পেসিফিক না বলে আমরা এই 42টা দল আমরা এককভাবে যে কোনো কর্মসূচি পালন করেছি ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা
কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।